স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রীতিমতো ফাঁকা রাজধানী ঢাকা। চলছে না বাস, সিএনজি, মোটরসাইকেল। তবে গলি থেকে সড়ক জুড়ে রিকশার দাপট বেড়েছে কয়েক গুণ। কর্মীদের যাতায়াতের নিজস্ব পরিবহনের শর্ত থাকলেও তা বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান না মানায় ভোগান্তিতে পড়েন শ্রমিকেরা। দীর্ঘ পথ হেঁটে যেতে হয় কর্মস্থলে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন। আগের সীমিত, সর্বাত্মক সহ আরো বাহারি নামের বিধিনিষেধের অভিজ্ঞতা নিয়ে যারা বৃহস্পতিবার সকালে রাস্তায় বেরিয়েছিল, তাদের কাছে বহুদিন পর ঢাকা ছিল অপরিচিত। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, ফাঁকা সড়ক, যানবাহন সংকটে অতি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন শিল্প কারখানার কর্মীরা। এত টাকা দিয়ে আমাদের প্রতিদিন আসা যাওয়া সম্ভব না। আমরা তো নিম্নমানে আয় কাজ করি। ঘর ভাড়া আছে, খাবার আছে, ছেলে সন্তান আছে, ঘরে বসে থাকা তার কিছু করা যায় না। লোকের গাড়ি চলে, সবার গাড়ি চলে, কিন্তু আমাদের গাড়ি কেন বন্ধ করে দিল? মানুষের পেটে যদি ভাত না থাকে, লকডাউনে আসলে মানুষের দারিদ্র ক্ষুধায় যদি হয়, তো লকডাউন মানুষ মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়। অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধে রাজধানীর যাত্রাবাড়ি, মগবাজার, গুলশান সহ রাজধানীর সব সড়কে যান্ত্রিক যানবাহনকে পুলিশের তল্লাশির মুখে পড়তে হলেও রিকশার আরোহী আর পথচারীরা ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। এই সুযোগে অনেকে রাস্তায় বের হন লকডাউন দেখতে। লকডাউন চলে আর কি, সেই ধরনের আর কি। এটা কি দেখার বিষয় না, কি দেখলেন? দেখলাম গাড়ি টুড়ে চলে কিনা। জেনারেটর বন্ধ হয়ে গেছে, আমি মোবিলের জন্য ঘুরতেছি পাম্পে। ম্যাডাম আসবে আমেরিকা থেকে, তাই এয়ারপোর্ট যাইতে হবে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও গলিপথে ছিল ভিন্ন চিত্র। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। অতি উৎসাহে লকডাউন দেখতে বের হয়ে 550 মানুষকে আটক হতে হলো। গুনেছে আর্থিক জরিমানাও। আবার জেলেও গেছেন বেশ কিছু মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন রাজধানীতে দেখা গেল এমনই সব চিত্র। এদিন রাজধানী জুড়ে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজটিও করেন। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। প্রায় প্রতিটি সড়কে দেখা গেল পুলিশের চেকপোস্ট। লকডাউন বাস্তবায়নে সড়কে সড়কে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে এদিনও নানা অজুহাতে মানুষকে দেখা যায় রাস্তায় বের হতে। গাড়ি নিয়ে যাইতে আসি, এখন তো কিছু পাই না, এই জন্য নিজের গাড়ি ভাড়া চালাই। মালিক বলছে যার ব্যবস্থা চলে আসবেন। একটু প্রবলেম আছে আর কি, প্রবলেম যাওয়া লাগছে আর কি। এটা তো 1 সপ্তাহ বন্ধ, এটা আমরা জানি। তারপর আমরা আজকে দেখতে যাব, আর 7 দিনের ভিতরে আর বের হবো না, আশা করি। আর বের হবো না স্যার, সরি, আর বের হবো না। বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের আইনের আওতায় আনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। করা হয় জরিমানা, গ্রেফতার করে সতর্ক করা হয় বেশ কয়েকজনকে। যদি দেখি যে আসলে তার জরুরি, কিন্তু সে কোনো জরুরি সেবার সাথে জরুরিত না, তাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আর যদি দেখি যে এমনি অপ্রয়োজনে অতি উৎসাহে ঘুরতে বের হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মানুষের মুভমেন্ট, তিনি কেন বের হয়েছেন তাকে চেকিং করা, এটা ম্যাজিস্ট্রেট উনি নিজেই করছেন। আমরা মূলত তাকে সাহায্য সহযোগিতা করছি। হসপিটাল সার্ভিস বা বাইরে যারা যাবেন এমন কিছু আনঅ্যাভয়েডেবল বিষয় ছাড়া যারা সন্তোষজনক জবাব দিতে পারছে না, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিনা প্রয়োজনে যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদেরই নিয়ে আসা হচ্ছে আর্থিক জরিমানার আওতায়। এরপরও মানুষ যদি সচেতন না হন, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। করোনা রোধে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে। এই সেল করোনার বিস্তার রোধ করতে বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করবে, মাঠ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখবে। এছাড়া সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবে এই কমিটি। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় রেকর্ড 143 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 8,301 জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 9,21,559 জন। এদের মধ্যে মারা গেছেন 14,646 জন। একদিনে করোনা মুক্ত 4,663 জন সহ মোট সুস্থ হয়েছেন 8,20,913 জন। 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 25.90%। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। 24 ঘন্টায় 7 জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন 80 জন মানুষ। এর মধ্যে রাজশাহীতে 22 জন, খুলনায় 10, নওগাঁয় 5, সাতক্ষীরায় 14, কুষ্টিয়ায় 8, চট্টগ্রামে 5, বগুড়ায় 5 ও টাঙ্গাইলে 16 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে সারা দেশে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এদিকে সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শয্যা সংকট দেখা দেওয়ায় মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হঠাৎ করে অতিরিক্ত রোগীর ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এদিকে খুলনা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে দূষণ দেখা দেওয়ায় সেখানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, বুধবার প্রায় 550 নমুনা পরীক্ষার পর দেখা যায় সবই পজিটিভ। পরীক্ষা নিরীক্ষা করে ল্যাবে দূষণ ধরা পড়ে। এ কারণেই বৃহস্পতিবার থেকে 3 দিনের জন্য ল্যাবটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 3 দিন চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা যাবে। শুক্রবার রাতে দেশে পৌঁছাবে মডার্নার 12 লাখ টিকা, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, একই দিন চীনের সিনোফার্মের আরও 11 লাখ টিকাও আসবে বাংলাদেশে। এছাড়া শনিবার মডার্নার আরও 13 লাখ টিকা ও সিনোফার্মের 9 লাখ টিকা দেশে আসবে। সব মিলিয়ে মডার্না এবং সিনোফার্ম মিলিয়ে 45 লাখ টিকা দেশে আসলে টিকা প্রয়োগ কার্যক্রম জোরদার করা হবে। আগামীকাল রাত 11:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। এবং ওই রাত্রি 12:30টার দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। পরের দিন অর্থাৎ 3 তারিখে মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। রাজধানীর 7টি কেন্দ্রে কুয়েত ও সৌদি প্রবাসীদের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানী কর্মীটোরা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার প্রবাসীদের টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শুরু করলে তাদের শান্ত করেন প্রবাসী কল্যাণ সচিব। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবে না। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। অনেকটা অগোছালোভাবেই রাজধানীর 7টি কেন্দ্রে শুরু হলো ফাইজারের টিকাদান কর্মসূচি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধনের খবর পেয়ে লকডাউন উপেক্ষা করেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী। প্রবাসী কল্যাণ মন্ত্রী সেখানে পৌঁছা মাত্রই তারা শুরু করেন হট্টগোল। তাদের অভিযোগ, ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও টিকা পাচ্ছেন না তারা। টিকা না পেয়ে বিমানের টিকিট বাতিল করতে হয়েছে কারো কারো। ঘোষণা শুন না, এখানে আসছি টিকা দেওয়ার জন্য, এখন বলে যে আমরা নাকি টিকা দেওয়া হবে না। মন্ত্রীর বিয়ে বলতেছে যে তোমরা কার জোরে আসছো, আমরা কি করে কার জোরে আসলাম? ছিলাম এয়ারপোর্ট থেকে ঘোরাই দিছে। হ্যাঁ, আমার ফ্লাইট ছিল সৌদি আরবে দাম্মাম। মন্ত্রী জানান, আজ শুধুমাত্র প্রতীকে উদ্বোধন করা হলো, অনলাইনে নিবন্ধন ছাড়া কেউই টিকা নিতে পারবেন না। আর সচিব জানান, অনলাইনে সার্টিফিকেট আপলোড ও ডাটাবেজ না থাকলে তা প্রবাসীদের জন্য কোনো কাজে আসবে না। বিকজ পাসপোর্ট নিয়ে এখানে আসলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমেই হবে। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। প্রত্যেক ইচ এন্ড এভরিবডি প্রত্যেককেই বিএমইডি রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম আপাতত আমাদের নাই। কিভাবে আমাদের সমস্ত 53টা টিটিসির কথা আমাদের ডিজি বলেছেন, আমাদের ডেমোর কথা বলেছেন, এইগুলোকে কিভাবে খোলা রাখা যায় সেই ব্যবস্থা আমরা করব। ফাইজারের টিকা পেতে দেশের বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর 54টি কার্যালয়ে শুক্রবার সকাল 9টা থেকে নাম নিবন্ধন শুরু হচ্ছে। নাম নিবন্ধনের পর সুরক্ষা অথবা আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করলেই টিকা দেওয়ার সময় ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে। মোট 53টি জায়গায় আমাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে।
এবং অনলাইনে আমি প্রবাসীদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর শনাক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যদের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এই অবস্থায় করোনা প্রতিরোধ ও মোকাবেলায় দেশের দরিদ্র জনগণের করোনা নমুনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। নারী উদ্যোক্তা ও নারী আইটি প্রফেশনাল তৈরি করতে বাংলাদেশ অনেক প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। জেনারেশন ইকুয়ালিটি ফোরাম প্যারিসের আয়োজনে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। Bangladesh Vision has meaningfully integrated women in IT sector. We have launched various practical projects aimed at creating women IT professionals and efficient entrepreneurs. We are also using many digital apps in addressing violence against women. In the last 3 years, over 71,000 girls received cyber awareness training, leading to their enhanced safety on cyber platforms. এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের সুফল ভোগ করবে দুই দেশের সাধারণ জনগণ। চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি। করোনা মহামারীতে ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী প্রেরণ করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। China, through its judicious policies and visionary leadership, has transformed the country into a modern state to ensure prosperity for all. Similarly, Bangladesh Awami League, once headed by the father of the nation, imbued by his dream of Sonar Bangla, affluence to all our citizens by 2041. I believe greater cooperation between our two parties would bring about more benefits to our citizens. জঙ্গি দমনে ব্যাপক অভিযানের কারণে জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও এখনও দেশ থেকে জঙ্গিবাদের মূল উৎপাটন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার 5 বছর পূর্তিতে নিহত 2 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানোর পর র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার আরও বলেন, কৌশল বদলে অনলাইনে সংঘবদ্ধ হওয়ার জঙ্গিদের তৎপরতাও কঠোর নজরদারিতে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ঘটেছিল নৃশংস ঘটনা। ওই হামলায় বিদেশি নাগরিক সহ প্রাণ হারান 20 জন। এরপর দেশে জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নে জঙ্গি গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে। তবে থেমে নেই তাদের কার্যক্রম। বৃহস্পতিবার হলি আর্টিজান ট্র্যাজেডির 5 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জঙ্গিদের বাংলাদেশে যে অবস্থা, আমরা ইতিমধ্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির ভিত্তিতে আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা একযুগে দায়িত্ব পালন করছি। সারা বিশ্বে তারা মানে নেট ভিত্তিক হয়ে গেছে। আসলে তারা আমাদের যে সাইবার ওয়ার্ল্ড আছে, সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। এটার মাধ্যমেই তারা রিক্রুট করার চেষ্টা করছে। ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানের পর 23 হাই রিস্ক অপারেশনে 63 জঙ্গি নিহত হয়েছে। নাশকতার পরিকল্পনাকারী বা যারা সরাসরি এরকম নাশকতা অংশগ্রহণ করেছে, ইতিমধ্যে তাদের সকলকে আমি বলবো গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে এবং তারাও তাদের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার আগেই বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও ভারতের হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী সহ কয়েকটি দেশের কূটনীতিকেরা হলি আর্টিজেনে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিটুমিন উৎপাদনে 26% কর, এ যেন এক দেশে দুই নিয়ম। বাস্তবতা এমন যে উৎপাদনে করের বোঝা আর আমদানিতে বিশাল ছাড়। এই বৈষম্য নিয়েই ব্যবসায়ীরা বলছেন, সরকারের শুল্ক নীতি আমদানিকারকদের উৎসাহিত করলেও নিরুৎসাহিত হচ্ছেন দেশীয় উৎপাদকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন নীতির ফলে দেশীয় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ঝুঁকিতে পড়ছেন এ খাতে বিনিয়োগকারীরা। এই বাস্তবতায় শিল্পমন্ত্রী বলেন, বিটুমিন সহ দেশীয় শিল্প খাতকে সুরক্ষা দিতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বড় বড় সড়ক মহাসড়ক নির্মাণের মাধ্যমে। আর এসব সড়ক তৈরিতে অতি প্রয়োজনীয় উপকরণ বিটুমিন। একসময় আমদানি নির্ভর হলেও এখন দেশি উৎপাদন হচ্ছে বিশ্বমানের বিটুমিন। বহু লোকের কর্মসংস্থান তৈরি করা এই খাতে উঠেছে নানা বৈষম্যের অভিযোগ। তথ্য বলছে, বড় বিনিয়োগ করে যারা বিটুমিন দেশে উৎপাদন করছেন তাদেরকে সর্বোচ্চ 26% পর্যন্ত কর দিতে হচ্ছে, অথচ যারা আমদানি করছেন তাদের করের পরিমাণ ঢের কম। বিটুমিনের কাঁচামাল আমদানিতে 15% ভ্যাট ধরা হলেও পরিশোধিত বিটুমিনে নামমাত্র ভ্যাট আছে। সব মিলে বিটুমিনের কাঁচামালে টন প্রতি $570 খরচ হলেও যারা বিটুমিন আমদানি করছেন তাদের খরচ হচ্ছে $260। সব মিলিয়ে দেশীয় উৎপাদকরা বড় বৈষম্যের শিকার। যে বিটুমিন খাতে যে সমস্ত শিল্প উৎপাদনকারী আছেন ভ্যাট নিবন্ধিত, তাদের প্রত্যেকটা আমদানিকৃত উপাদানের ক্ষেত্রে যে 3% বা 5% উপরে যে সমস্ত মূল্য ট্যাক্স আছে সেগুলি হতে তাদেরকে অব্যাহতি দিতে হবে। প্লেন লেভেল ফিল্ডে না আনলে তো দেশীয় শিল্প ঠিকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প সুরক্ষায় নজর দেওয়ার কথা বলেছেন। আগামী অর্থ বছরের বাজেটেও দেশীয় শিল্প বিকাশে নানা নীতি সহায়তার কথা বলা হয়েছে, অথচ বিটুমিন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই নীতির কারণে বিপাকে পড়েছেন উৎপাদকরা। রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ফরিদউদ্দিন মনে করেন, দ্রুত এই দ্বিমুখী নীতির পরিবর্তন জরুরি। এটা তো বৈষম্য, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোটেকশন, ডোমেস্টিক ইনভেস্টমেন্টের এগেইনস্টে, ব্যবসার এগেইনস্টে। সেটা সরকারের পলিসি না। সরকারের পলিসি হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে, ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করা। এটা সরকারের ঘোষিত নীতি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার একই কথা বলছে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, আমদানিকারকদের চাপে দেশীয় শিল্প উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। উল্টো হওয়ার কথা ছিল, আমি তো স্ববিরোধী বলে মনে করি। যারা আমদানিকারক তারা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে সরকার এই সিদ্ধান্তটা নিল। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শিল্পমন্ত্রী বলছেন, দেশীয় শিল্প সুরক্ষায় অগ্রাধিকার হওয়া উচিত। দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়া উচিত, এটি আমার কথা। সব দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়া উচিত। আমদানি করা নিম্নমানের বিটুমিনের মান নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকেই। এটি ব্যবহারে দ্রুত নষ্ট হচ্ছে রাস্তাঘাট, বাড়ছে সংস্কার ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে লকডাউনের প্রথম দিনে রাজধানীর মতো দেশের বেশিরভাগ বিভাগ ও জেলা শহরে দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা বহাল ছিল, তবে উৎপাদনমুখী শিল্প কারখানার শ্রমিকদের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে কর্মীদের কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয়। আর নানা অজুহাতে মানুষকে নিরুৎসাহিত করতে অভিযান চলছে ভ্রাম্যমাণ আদালতের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কঠোর লকডাউনের প্রথম দিনে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েন শিল্প কারখানার শ্রমিকরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা না করায় অনেকেই পায়ে হেঁটে কর্মস্থলে যান। সকল নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত তাদেরকে আমরা সঠিক পরিচয়পত্র দেওয়া সাপেক্ষে তাদেরকে আমরা অনুমতি দিচ্ছি, কিন্তু যাদের চলার কথা না তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। এদিকে নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহল দিতে দেখা গেছে সেনা ও বিজিবি সদস্যদের। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আছে 12টি ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মোড়ে আপনি দেখতে পাচ্ছেন চেকপোস্ট বসানো হয়েছে, টহল ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি আমরা যে সমস্ত মানুষ যারা মাস্ক পরে আসছে না তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং এই সচেতনও করছি।
সিলেট নগরীতে গণপরিবহন বন্ধ থাকলেও খাদ্য, ঔষধ ও পণ্য পরিবহনও ছিল অনেকটাই অন্য দিনের মতোই। তবে মাঠে ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। যশোরে লকডাউনের প্রথম দিনে শহরে মানুষের উপস্থিতি অন্য দিনের তুলনায় কম রয়েছে। নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বন্ধ রয়েছে সবকিছু। কুমিল্লা শহর সহ 17 উপজেলায় যৌথ বাহিনীর টহল থাকলেও নানা অজুহাতে সড়কে বের হয় মানুষ। এখানে সকল দোকানপাটি বন্ধ আছে, শুধুমাত্র কাঁচা বাজারটা খোলা 5টা পর্যন্ত থাকবে। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করছি। মাঠে আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন। ময়মনসিংহে বিনা কারণে বের হলে জরিমানা করা হয়। রংপুর শহরে দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গ্রামের চিত্র কঠোর লকডাউনেও আগের মতোই। মুভ করছে শহরে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে। লকডাউনের আওতায় যদি যে জিনিসগুলো খোলা থাকার কথা না সেগুলো আমরা খোলা পাই, অবশ্যই আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লকডাউন বাস্তবায়নে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক সহ নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কঠোর বিধিনিষেধ সহ লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সকলকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জানি অনেকে অসুবিধায় আছেন, শহরে গ্রামে সর্বত্রই অসহায় কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা সামর্থ্যবানদের আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। চলমান লকডাউনে নিম্নবিত্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জুএম কাদের। বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় এই গরিব মানুষদের সহায়তায় ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই। অভুক্ত থেকে যদি কেউ মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে। পাশাপাশি বিত্তমানদের উচিত হবে অতিমারী করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। রাতভর ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল ও গোটা এলাকায় কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টিতে সড়কেও সৃষ্টি হয়েছে খানাখন্দ। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিত্র। টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচতলা। চরম দুর্ভোগ সেবা নিতে আসা মানুষের। আমি আমার মেয়েকে নিয়ে আসছি আজকে 5 দিন আমাদেরকে লাস্টে এখানে বসে বসে রাত কাটাইতে হয়েছে। একটা রুগী নিয়ে আসলে তাও নিয়ে যেতে পারতেছে না। রুগীকে দেখতে আসা, রুগীর সেবা করা যারা সাথে আছে তারাও অসুস্থ হয়ে পড়তেছে। শুধু হাসপাতাল নয়, আগ্রাবাদ, হালিশহর, 2 নম্বর গেট, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় থই থই বৃষ্টির পানি। এর সাথে যুক্ত হয়েছে সমুদ্র জোয়ারের পানি। হলে আবার জোয়ারের পানি যদি একসাথে আসে তাহলে এখানে পানি ওভার আসে। 6 মাস ধরে এরকম একই অবস্থা ভুগছে। বৃষ্টি হলে পানি বাড়ে যায়, নিচেতে নামতে পারি না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মেয়াদ বেড়েছে আরো 1 বছর। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থাকবেই বলছে সিডিএ। আর এমন বৃষ্টি থাকতে পারে আরো 2 দিন বলছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রজেক্টটা আগামী 2 বছরের মধ্যে শেষ করা টার্গেট আমাদের। এই দুটো প্রজেক্ট যদি আগামী 2 বছরের মধ্যে আমরা শেষ করতে পারি তাহলে জনগণ এটা বিরাট একটা সুফল পাবে। গত পরশুদিন থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য থেকে আরম্ভ হয়েছে এই পশ্চিমা লঘুচাপের প্রভাব, যেটা গতকাল মধ্য অঞ্চলে ছিল। আজকে দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই প্রবণতা আগামী 72 ঘন্টার মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের, যেটি ভোগান্তি আরও বাড়িয়েছে নগরবাসীর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা 11 জনে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে আহত রাসেল মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার ভোরে মারা যান 35 বছর বয়সী ভ্যান চালক নুরুন নবী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রাজস্ব আহরণে রেকর্ড গড়ল চট্টগ্রাম কাস্টমস হাউস। 2020-21 অর্থ বছরে রেকর্ড 51,565 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা। প্রবৃদ্ধি 23.20%। এই প্রবৃদ্ধি এক যুগের মধ্যে সর্বোচ্চ এবং গেল 25 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কর্মকর্তারা বলছেন, রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কাস্টমসের সাঁড়াশি অভিযানের কারণেই এই অর্জন। আর বন্দর ভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটি মুক্ত হলে রাজস্ব আরও বাড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। একদিকে করোনা মহামারীর চ্যালেঞ্জ, অন্যদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। এই দুটি বিষয় একসাথে সমন্বয় করেছে কাস্টমস হাউস চট্টগ্রাম। জ্বালানি তেল, গাড়ি আমদানি ও ইলেকট্রনিক্স, এই 3 খাত থেকেই মূলত সবচেয়ে বেশি রাজস্ব আসে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 64,303 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে রেকর্ড 51,565 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা, যা বিগত বছরের আহরণের তুলনায় 9,711 কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি 23.20%। 2019-20 অর্থ বছরে ছিল যা 41,854 কোটি টাকা। 51,565 কোটি টাকা, যেটা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 23.20% বেশি। রাজস্ব ফাঁকির প্রবণতা কমাতে কাস্টমস শুল্ক কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানের সুফল বলছেন কাস্টমসের এই কর্মকর্তা। 400 কোটির উপরে আমাদের জরিমানা বাবদে আদায় হয়েছে। প্রবণতা কমছে আমি বলবো না, তবে আমরা সেখানে ইন্টারাপশনটা বাড়িয়েছি। এদিকে বন্দর ভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটি মুক্ত হলে আরও বাড়বে রাজস্ব বলছেন বন্দর ব্যবহারকারীরা। শুল্ক আদায়ের যে শুল্ক মূল্য নির্ধারণ, সেটার যদি সমতা আনা হতো তাইলেও আমরা 6 থেকে 10,000 কোটি টাকারও রাজস্ব বাড়ত বলে আমরা মনে করি। ত্রুটি মুক্ত 1 মিনিটের জন্য বন্ধ না হওয়া একটা অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা। এই বাস্তবতায় ব্যবসায়ীরা এগিয়ে আসলে রাজস্ব আদায়ের ধরন আরও পাল্টে যাবে বললেন কাস্টমস কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউনের প্রথম দিনে অনেকটাই ক্রেতা শূন্য রাজধানীর বাজারগুলো। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকায় সারাদিনই অলস সময় পার করেছেন বিক্রেতারা। তারা বলছেন, ক্রেতার এমন সংকট চলতে থাকলে নষ্ট হবে কাঁচা সবজি সহ অন্য মৌসুমি ফল। লকডাউনের প্রথম দিনে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। নেই চিরচেনা ক্রেতা বিক্রেতার ভিড়, শুয়ে বসে অলস সময় পার করছেন দোকানিরা। কঠোর লকডাউন বাস্তবায়নে মানুষ ঘরে থাকার চেষ্টা করছে, আবার অনেকেই আগেভাগে করে রেখেছেন সপ্তাহের বাজার। তাই ক্রেতার ভিড় না থাকলেও লকডাউনের অজুহাত দেখিয়ে অনেকেই দাম বেশি রাখছেন পণ্যের। আমার হিসেবে আমি দেখতেছি আরো দাম বাড়তেছে। কেমনে বাড়তেছে? লোক কমছে, বেচা কিনা কমছে। এখন 30 টাকা মাল 40। মানুষ করতে পারে তাই না? আমরা তো দেশে চাইতে আছে, ওটা তো আর আওয়ামিস নাই। প্রতিদিন গাড়ি আইতে আছে, এটা খাইবো কেটা। একই চিত্র রাজধানীর হাজারীবাগের কাঁচা বাজারেও। ক্রেতার অভাবে দোকানেই পচে নষ্ট হওয়ার পথে মৌসুমি ফল। 1000 লেচু আনছে, 100 লেচু বেচছে, এখনো 900 লেচু আছে, কোনো কাস্টমার নাই, গ্রাহক নাই, বাজারে মাল্লিয়া বলেছে ক্রেতা নাই, বেচা কিনি নেই, কি করে রাখামু কোন? লকডাউনে কৃষি ও খাদ্যপণ্য পরিবহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকায় বাজারে পণ্য সরবরাহ ছিল অনেকটাই স্বাভাবিক। তবে সর্বত্রই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর।
মালয়েশিয়ায় বৈধতার সুযোগ বাড়ল অবৈধ অভিবাসীদের। এর মধ্য দিয়ে দেশটিতে বছর জুড়েই অবৈধ অভিবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ। মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার সংশ্লিষ্টরা। 2020 সালের নভেম্বরে শুরু হওয়া রিক্যালিব্রেশন কর্মসূচির মেয়াদ ছিল জুন মাসের 30 তারিখ পর্যন্ত, যা বাড়িয়ে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। রিক্যালিব্রেশনের আওতায় পুনরুদ্ধার কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত 2 লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় 1,10,000 অভিবাসী বৈধতা পেতে আবেদন করেছেন। বাকি প্রায় 1 লাখ অবৈধ অভিবাসী ফিরে গেছেন নিজ দেশে। ইতালিতে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা প্রতিকারে দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি। বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির পক্ষ থেকে সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন অনেকেই। আন্তর্জাতিক কানাডার পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহের প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। সেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে গত 5 দিনে কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। সবশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। বর্ণিল আয়োজনে পালিত হলো চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি। বেজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে শতবর্ষের এই অনুষ্ঠানে 70,000-এরও বেশি মানুষ সমবেত হন। সেনাবাহিনীর জেট বিমান মহড়া, গোলাবর্ষণ, স্যালুট আর দেশাত্মবোধক সঙ্গীতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তিয়েন আনমেন স্কোয়ার। কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি নিয়ে বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। শতবর্ষ পূর্ণ করেছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি। বৃহস্পতিবার সকালে রাজধানী বেইজিং এর ঐতিহাসিক তিয়ান আনমেন চত্বরে সেনাবাহিনীর জেট বিমান মহড়া দেয়। কামান থেকে গোলাবর্ষণ শুরু করে সেলুট জানানো হয়। এছাড়া সঙ্গীত পরিবেশন করা হয়। শতবর্ষপূর্তি অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা চীনের পতাকা তুলে ধরেন। চীনের অর্জন নিয়ে 100 জন র্যাপারের একটি গানও প্রকাশ করা হয়েছে। কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর পর সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিশেষ এই দিনটি উপলক্ষে তিয়ান আনমেনে ভাষণ দিয়েছেন তিনি। তার বক্তব্য শুনতে চত্বরটিতে জড়ো হয়েছিল প্রায় 70,000 মানুষ। প্রায় 100 বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক যুদ্ধের পর 1949 সালে তারা চীনের ক্ষমতায় আসে। তারপর থেকে 72 বছর ধরে দলটি চীন শাসন করে আসছে। 2020 সালে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে 24,30,000 নতুন সদস্য যুক্ত হন। এখন দলটির সদস্য সংখ্যা 9,51,00,000-এর বেশি। মাসুদ রানা, নিউজ 24। প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচন করলেন ডায়ানার 2 ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ডায়ানার 60তম জন্মদিনে বিশেষ সম্মাননা জানানো হয়, আর এর মাধ্যমে হ্যারি ও উইলিয়ামের পুনর্মিলিত হলেন। সম্প্রতি হ্যারি রাজপরিবারের প্রতি ক্ষোভ দেখিয়েছেন, এমনকি মেগান পরিবারের সদস্যদের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ আনেন। তারপর 2 ভাইয়ের কাছাকাছি আসা শুধু বার্মিংহাম রাজপ্রাসাদে নয়, দেশবাসীর কাছে বেশ গুরুত্ব পায়। বৃহস্পতিবার কেনসিংটন প্যালেসে উন্মোচন করা হয় পিপলস প্রিন্সেস প্রতিকৃতি। মূলত যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ডায়ানার ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2017 সালে এর অনুমতি দেন ডায়ানার 2 ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। তবে করোনা মহামারীর কারণে সে সময় পিছিয়ে যায় পরিকল্পনা। 1997 সালের 31 আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
হারারেতে স্থানীয় সময় দুপুর 1টায় মাঠে নামে মুমিনুলরা। অনুশীলন চলে টানা 4 ঘন্টা। সফররত দলের প্রত্যেকেই এদিন নিজেদের ঝালিয়ে নেন। সেশনে ছিলেন গোটা কোচিং ইউনিট ও টিম ম্যানেজমেন্ট। এবার জাতীয় দলের সাথে আছে নির্বাচক আব্দুর রাজ্জাক। জিম্বাবুয়ের কন্ডিশনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অভিজ্ঞ স্পিনার। এদিকে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে 20 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। মিনিট করে পেস বোলার আনডাউটেডলি, বাট আপনার স্পিনারদের কিন্তু এখানে মানে একটা ভালো রোল প্লে করতে হয়, যে কিছু কিছু ক্ষেত্রে থাকে রান কন্টেইন করা, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে যে কিছু ব্রেক থ্রু এনে দেওয়া। যে কোনো প্লেয়ারকেই আসলে প্রত্যেকটা কন্ডিশনে খেলতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো যে যত ভালো কুইকলি অ্যাডজাস্ট করতে পারবে তার তত বেশি, যে মানে সে তত ভালো প্লেয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে এবারে ইএসপিএন ক্রিক ইনফো নিজেদের মাসিক আয়োজনে দ্য ব্রিফিংয়ে ব্যাড বিহেভিয়ার কিং বা বাজে আচরণের রাজা হিসেবে সাকিবের নাম উল্লেখ করেছে। একই প্রতিবেদনে বাজে আচরণ করা ভাই হিসেবে শ্রীলঙ্কার 3 ক্রিকেটার কুশাল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকার নাম উল্লেখ করেছে তারা। কেননা জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে জৈব সুরক্ষা, বলয় ভঙ্গের মতো গঠিত কাজ করেছেন এই 3 জন। এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে থাকে। ধন্যবাদ সবাইকে।